যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছে, বিশেষ করে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা, তাদের জন্য এখনকার বিষয় বিজ্ঞান, যার বিষয় কোড 127। আমি তোমাদের আজকে আমার পরিচয় দিচ্ছি। আমি মধুসূদন, সহকারী শিক্ষক বিজ্ঞান, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখা বিভাগের যারা এই কম্পালসারি বিষয় বিজ্ঞানের, আজকে আমি সপ্তম অধ্যায়ের অ্যাসিড নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পড়ব অ্যাসিড কি, দুর্বল ও শক্তিশালী অ্যাসিড সম্পর্কে পড়ব, অ্যাসিডের বিভিন্ন ধরনের ব্যবহার পড়ব, অ্যাসিডের অপব্যবহার, তার আইন, সামাজিক প্রভাব এবং সবশেষে পড়ব অ্যাসিডিটি কি। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম অ্যাসিড কি। অ্যাসিড হলো এক ধরনের পদার্থ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। কি বললাম? যে যারা জলীয় দ্রবণে এই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে সেই সমস্ত পদার্থকে আমরা বলবো অ্যাসিড। আমি কয়েকটি অ্যাসিডের নাম লিখছি। এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। আমি এখানে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের নাম লিখেছি। তোমাদের আরো পরিচিত অ্যাসিডের নাম লিখি আমি। দেখো, এটি তোমরা আরো চিনো, সালফিউরিক অ্যাসিড, আরো চিনো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমি এখানে দুইটি ভাগ করে অ্যাসিডের নাম লিখেছি। এর কারণ হচ্ছে আমি বলেছি যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে অ্যাসিড। এখানে আমি লিখেছি অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলি যেমন এখান থেকে আমি যদি প্রথমে একটা অ্যাসিড লিখি অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিডটি জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হবে, অর্থাৎ এই অ্যাসিডের সব কয়টি অণু পুরোপুরি বিয়োজিত হবে না, অল্প সংখ্যক অণু বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে এই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে অ্যাসিটেট আয়ন। কিন্তু আমরা যদি এই অ্যাসিডের কথা চিন্তা করি, HCl, এটি যদি জলীয় দ্রবণে দেই তাহলে এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, উৎপন্ন করবে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন। মূল বিষয়টি হচ্ছে যে এই অ্যাসিডগুলির জলীয় দ্রবণের সব কয়টি অণু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, ফলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করবে। এখানে কোনো অবশিষ্ট অ্যাসিডের অণু থাকবে না, এজন্য এরা শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ এবং এদেরকে খনিজ পদার্থ থেকে পাওয়া যায়, এজন্য এদেরকে খনিজ অ্যাসিড বলা হয়ে থাকে। কিন্তু এই অ্যাসিডগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, অর্থাৎ আংশিক বিয়োজিত হয়, এজন্য এরা দুর্বল অ্যাসিড। এছাড়াও একটি অ্যাসিড রয়েছে, তোমরা জানো H2CO3, এটি হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডটিও জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হবে, উৎপন্ন করবে কার্বনেট আয়ন। এটিও দুর্বল অ্যাসিড। আর এগুলি হচ্ছে সবল অ্যাসিড। যে সমস্ত অ্যাসিডগুলি, এই অ্যাসিডগুলি সাধারণত আমরা জৈব উৎস থেকে পেয়ে থাকি, এজন্য এদেরকে আমরা বলবো জৈব অ্যাসিড। তবে জৈব উপাদান থেকে প্রাপ্ত নয় এই কার্বনিক অ্যাসিড, এটিও জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়, এজন্য কার্বনিক অ্যাসিডকেও আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। এবারে আসো আমরা শিখব অ্যাসিডের, এবারে পার্ট হচ্ছে অ্যাসিড এর ব্যবহার। আমরা শিল্পক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে
অ্যাসিডের প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। বিভিন্ন ব্যবহারের মধ্যে আমরা যদি প্রথমে বলি, এক নম্বর হচ্ছে ঔষধ হিসেবে। ওষুধ হিসেবে তোমরা মৌমাছি, বুলতা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, বিচ্ছু, এদের কামড় খেয়েছো তো, তাই না? কামড় খেলে ফুলে যায়, সেখানে প্রচন্ড জ্বালাপোড়া করে, ও মাগো ও বাবা গো বলে আমরা জ্বালাপোড়া, তখন আমরা কি করি, একটি মলম মেখে দিই। তোমরা জানো যে বিচ্ছি বা বুলতা এদের কামড় দিলে এই কামড় থেকে বিষাক্ত রস, হিস্টামিন নিঃসৃত হয়। বিষাক্ত রস, হিস্টামিন নিঃসৃত হয়। আমরা যখন মলম দেই, এই মলমের মধ্যে থাকে অ্যাসিড জাতীয় পদার্থ। তাহলে হিস্টামিন হচ্ছে ক্ষারক পদার্থ, মলম হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ। তখন এখানে জ্বালা কমে যায়। তাহলে পরীক্ষায় অনুধাবন কোশ্চেন থাকতে পারে, বিচ্ছু বা বুলতা কামড় দিলে আমরা মলম দিই এবং জ্বালা কমে কেন? তাহলে উত্তরটা হচ্ছে যে বিচ্ছু বা বুলতা এই জাতীয় কীটপতঙ্গ যখন কামড় দেয়, তখন তাদের থেকে হিস্টামিন, বিশেষ সাথে হিস্টামিন নামক ক্ষারক পদার্থ নিঃসৃত হয়। আর আমরা যে মলমটা ব্যবহার করি, সেই মলমে অ্যাসিড জাতীয় পদার্থ থাকে, বিশেষ করে ভিনেগার থাকে। ফলে এই ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে এই জ্বালাতনটা, অর্থাৎ নিরপেক্ষ পদার্থ তৈরি করে জ্বালাতনটা কমিয়ে দিয়ে থাকে। এছাড়া আমরা অ্যাসিডকে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। খাদ্য হিসেবে কি কি ব্যবহার করতে পারি? আমরা লেবু, বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে টক জাতীয় ফল, টক জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে জৈব অ্যাসিড থাকে, যা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। যেমন তোমরা লেবু খেয়ে থাকো, মালটা খেয়ে থাকো, কমলা খেয়ে থাকো, আপেল খেয়ে থাকো, আনারস খেয়ে থাকো, টার্টারিক অ্যাসিড, তেঁতুল খেয়ে থাকো, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড। তোমাদের তো আমি দেখি যে স্কুলে যখন টিফিন দেওয়া হয়, তখন তোমরা অধিকাংশ ফুচকা খাও। এখানে যে টকটা ব্যবহার করা হয়, এটা কিন্তু তেঁতুল থেকে তৈরি করা হয় অথবা ভিনেগার দেওয়া হয়ে থাকে। এগুলি কিন্তু সবই জৈব অ্যাসিড, আমরা সরাসরি খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এবারে আরেকটি বিষয় হচ্ছে, অ্যাসিড কিন্তু আমাদের দেহে রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। রোগ প্রতিরোধে, রোগ প্রতিরোধে অ্যাসিড ভূমিকা রাখে কিভাবে? আমলকি শুনেছো তো তোমরা, আমলকি, প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় বাজারে। আমলকি খাবে, তাতে তোমার দেহে অ্যাসকর্বিক নামক যে অ্যাসিড, অর্থাৎ ভিটামিন সি, কি পাবো? ভাইটামিন সি। এটি অ্যাসকর্বিক অ্যাসিড প্রচুর পরিমাণে স্কার্বি রোগ, তারপরে দেহের ক্ষতপূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসো খাদ্য হজমে। এখন তো করোনার কারণে বিয়ের দাওয়াত নাই বা কোনো বড় ইফতারির দাওয়াতও নাই। যদি বড় দাওয়াতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে খাবার খাই, অর্থাৎ ভুরি বুঝ করি, এবং বিয়ে বাড়ির দাওয়াতের পরে পোলাও, বিরিয়ানি এগুলি খাওয়ার পরে আমরা কি খাই? বুরহানি খাই অথবা কি দই খাই। কেন খাই সেগুলির বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, যে আমাদের যখন পেটে প্রচুর পরিমাণে খাবার থাকে, তখন এই খাদ্য হজমের জন্য অ্যাসিড প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের এনজাইমকে সহায়তা করার জন্য আমাদের অ্যাসিড প্রয়োজন হয়। আমরা এই যে দই খাই, দই বা বুরহানি, এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড আমাদেরকে খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে। এছাড়াও তোমরা জানো আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীতে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে। একটি নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এই পরিপাক কার্যক্রমকে সহযোগিতা করে থাকে। এরপরে আসো খাদ্য সংরক্ষণে।
খাদ্য সংরক্ষণে। এই যে আমের আচার, জলপাইয়ের আচার, বড়োর আচার, এর মধ্যে কি দেওয়া হয়? ভিনেগার দেওয়া হয়। কি দেওয়া হয়? ভিনেগার। ভিনেগার কি 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা হচ্ছে ভিনেগার। কি ভিনেগার? কি ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটি হচ্ছে ভিনেগার। এই ভিনেগার খাদ্যদ্রব্যকে কি করে থাকে? সংরক্ষণ করে থাকে। খাদ্যদ্রব্য পচায় কোন ধরনের অণুজীব? ব্যাকটেরিয়া। খাদ্যদ্রব্য পচিয়ে থাকে কি? ব্যাকটেরিয়া। যখন এই অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে দেওয়া হয়, তখন এইখানে এই যে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হয়, এই হাইড্রোজেন আয়ন এই ব্যাকটেরিয়ার অণুকে ধ্বংস করে। ফলে খাদ্য পচন ক্রিয়ার জন্য যে ব্যাকটেরিয়া দায়ী ছিল, সেই ব্যাকটেরিয়া অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনে হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিনকে ধ্বংস করে দেয়। ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, খাদ্যদ্রব্য সংরক্ষিত থাকে। এরপরে আসো টয়লেট ক্লিনার বা বিভিন্ন শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রের অনেক ব্যবহার রয়েছে। যেমন আমরা যদি টয়লেট ক্লিনারের কথা চিন্তা করি, টয়লেট পরিষ্কারের মূল উপাদান শক্তিশালী অ্যাসিড যে ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলি থেকে তৈরি করা হয়ে থাকে। তারপরে ব্যাটারি, গাড়ির ব্যাটারি বলো, আইপিএস এর ব্যাটারি বলো, বা যত শক্তিশালী ব্যাটারি বলো, বড় বড় ব্যাটারি, এই ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয়, সেই অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এছাড়াও রয়েছে সার শিল্পে, বিভিন্ন ধরনের সার তৈরিতে। আমরা জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করি, এই সার, যেমন এটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড থেকে যে সার ব্যবহার করা হয়, যে সার তৈরি করা হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে সালফিউরিক অ্যাসিড, H2SO4, এই সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি করা হয় অ্যামোনিয়াম সালফেট নামক সার। ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড থেকে তৈরি করা হয় অ্যামোনিয়াম ফসফেট। অর্থাৎ অ্যাসিডকে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রেট, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হয় অ্যামোনিয়াম সালফেট, এবং ফসফরিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যামোনিয়াম ফসফেট। আমরা আবার যদি একটু আলোচনা করি, অ্যাসিডের ব্যবহার ওষুধ হিসেবে, খাদ্য হিসেবে, রোগ প্রতিরোধে, খাদ্য হজমে, খাদ্য সংরক্ষণে, শিল্পক্ষেত্রে, যেমন ব্যাটারি শিল্পে আছে, অলংকার তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, চামড়া শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে, ডিটারজেন্ট তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে, ইস্পাত তৈরি এবং চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। সার, রাসায়নিক সার প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। সব সময় যে সব কিছুর ভালো রয়েছে তা কিন্তু নয়। আমাদের সমাজে অনেক দুষ্ট লোক, খারাপ লোক রয়েছে। আমাদের অনেক খারাপ ছেলে মেয়ে আছে না, প্রেমে প্রস্তাবে ব্যর্থ হলে অ্যাসিড নিক্ষেপ করে, অ্যাসিড ছুঁড়ে। এটি কিন্তু অ্যাসিডের একটি অপব্যবহার। আমরা অ্যাসিডের অপব্যবহার থেকে সতর্ক থাকব। অ্যাসিড, এবার আসো অ্যাসিডের অপব্যবহার। আমরা বাজারে অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে খুব সহজে অ্যাসিড কিনতে পারি। এই অ্যাসিড মানবদেহে যখন কোষের মধ্যে পড়ে, আমরা জানি মানবদেহের কোষে প্রচুর পরিমাণে, প্রোটোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে। সেই পানিতে যখন এই অ্যাসিডগুলি পড়ে, তখন মানবদেহে ক্ষত সৃষ্টি করে থাকে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে এখনো অনেক দুষ্ট লোক ভালো ভালো মানুষকে অ্যাসিড নিক্ষেপ করে। অনেক সুন্দরী মানুষ, সুন্দরী আছে যারা, তাদেরকে অ্যাসিড দিয়ে মুখটা ঝলসে যায়। সম্ভাবনাময় যে
স্টুডেন্ট থাকে বা সম্ভাবনাময় ব্যক্তি যারা আমাদের জাতির জন্য অনেক কিছু করতে পারবে, তাদেরকে অ্যাসিড সন্ত্রাসের কারণে ঘরে বসে থাকতে হয়, ইভেন কি আত্মহত্যার পথ বেছে নিতে হয়ে থাকে। তো এজন্য বাংলাদেশে তার অ্যাসিডের অপব্যবহার এটি একটি ভয়ানক অপরাধ। এর জন্য বাংলাদেশ সরকারের আইন রয়েছে, বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995। এই আইন অনুসারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড রয়েছে, সর্বোচ্চ শাস্তি, এবং যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। শুধু আইন দিয়েই এই অ্যাসিড সন্ত্রাস বা অ্যাসিডের অপব্যবহার রোধ করা যাবে না। এজন্য আমাদের সামাজিক সচেতন হইতে হবে, প্রচুর পরিমাণে লিফলেট বিতরণ করতে হবে, এর আইনের কঠোর প্রয়োগ করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে সচেতন হব যাতে আমরা অ্যাসিডের অপব্যবহার না করি। তোমরা জানো যে এই অ্যাসিডটি, এটিকে বলা হয় কিং অফ কেমিক্যাল। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যাল। এটি যেমন মানবদের কল্যাণে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, তেমনি এটি অকল্যাণেও ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যাসিড যদি কখনো কোনো মানুষের দেহে লেগে যায় তাহলে সেইখানে ক্ষত সৃষ্টি হবে, সেইখানে বিকৃত চেহারা তৈরি হয়ে যাবে। যদি কখনো আমাদের দেহে এই অ্যাসিডটি লেগে যায় তাহলে আমাদের কি করতে হবে? আমরা দৌড়ে গিয়ে পুকুরে বা বালতিতে হাত চুবিয়ে রাখবো না, এটি সবচেয়ে বড় ভুল হবে। কি করতে হবে? প্রবাহমান পানিতে, যে এখানে তোমার অ্যাসিড লেগেছে এখানে আমরা ট্যাপের পানি বা প্রবাহমান পানি অথবা মগ দিয়ে বালতি থেকে পানি ঢেলে দেব। প্রবাহমান পানি থাকলে ক্ষতির পরিমাণটা কম হবে। কখনোই আমরা ভুলেও পানির মধ্যে ডুবায় রাখবো না, তাতে আরো হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে অ্যাসিডের অপব্যবহার আমি ব্যক্তিগতভাবে, তোমরা ব্যক্তিগতভাবে আশেপাশের মানুষকে সচেতন করব এই অ্যাসিডের যাতে অপব্যবহার না হয়। অ্যাসিডের অপব্যবহার হলে আমাদের শুধু সামাজিক, ব্যক্তিগত, অর্থনৈতিক ক্ষতি হবে, এই গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থটির অপচয় হবে। এই অপচয় রোধ করার জন্য আমরা অ্যাসিডের অপব্যবহার থেকে দূরে থাকব। এবারে তোমাদেরকে পড়াবো আমি, এই যে রমজান মাস, ইফতারের পরে প্রচুর পরিমাণে আমরা বুট মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, ইভেন খালি পেটে অতিরিক্ত ফলের রস খেয়ে থাকি। ফলে আমাদের কি হয়? এরকম একটা ঢেক আসে। ঢেকটা কি টক স্বাদযুক্ত না? এই যে ঢেক আসে, এই যে অ্যাসিড হয় পাকস্থলিতে, সেটাকে বলা হবে অ্যাসিডিটি। আমরা আমাদের দেহে এরকম একটা অঙ্গ আছে, এটার নাম হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য নির্দিষ্ট পরিমাণে HCl নিঃসৃত হয়ে থাকে। যদি কোনো কারণে এখানে এই HCl এর পরিমাণ বেড়ে যায়, পাকস্থলীতে HCl এর পরিমাণ বেড়ে গেলে, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেড়ে গেলে, সেটাকে আমরা বলবো অ্যাসিডিটি। অ্যাসিডিটি কি কি কারণে হতে পারে? অ্যাসিডিটির কারণ হচ্ছে যদি আমরা খালি পেটে ফলের রস খাই। ধরো খালি পেটে আমরা কমলা খেলাম, খালি পেটে আমরা আপেল খেলাম, সরাসরি আপেল কমলা খেলাম খালি পেটে, তাহলে আমাদের অ্যাসিডিটি হবে। তারপরে ধরো যদি আমরা বেশি পরিমাণে মশলাযুক্ত খাবার খাই, ভাজা পোড়া খাই, তাহলে হয়ে যাবে। অতিরিক্ত পরিমাণে যদি আমরা চা কফি খাই, অতিরিক্ত পরিমাণে যদি আমরা চা কফি পান করে থাকি তাহলে অ্যাসিডিটি দেখা দেবে। সময় মতো যদি আমরা খাদ্য গ্রহণ না করি, সময় মতো খাদ্য গ্রহণ না করলে আমাদের অ্যাসিডিটি বেড়ে যাবে। দুশ্চিন্তা যদি করি আমরা, আমাদের যদি শুধুমাত্র দুশ্চিন্তা করি যে এটা হবে না, ওইটা হবে না, হতাশ হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের অ্যাসিডিটি হয়। দেখবা যারা পড়াশোনা কম করে পরীক্ষার্থী তারা পরীক্ষার সময় গিয়ে অসুস্থ হয়, বমি করে থাকে, কিন্তু তাদের ওই অ্যাসিডিটির কারণে কিন্তু বমিটা হতে, অন্য কারণও থাকতে পারে, তবে অ্যাসিডিটির কারণে এই বমিটা হয়ে থাকে। প্রয়োজন মাফিক যদি ঘুম না হয় তাহলেও কিন্তু আমাদের অ্যাসিডিটিটা বেড়ে যাবে। এছাড়াও নতুন একটি আবিষ্কৃত বিষয় আছে, হেলিকোব্যাকটেরিয়া।
হেলিকো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি করে থাকে। তাহলে আমরা অ্যাসিডিটি সম্পর্কে আবার একটু বলি। পাকস্থলীতে নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডের চেয়ে বেশি থাকলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটাকে আমরা বলবো অ্যাসিডিটি। কি কি কারণে অ্যাসিডিটি হয়? খালি পেটে ফলের রস পান করলে হতে পারে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে হতে পারে, অতিরিক্ত পরিমাণে চা কফি পান করলে হতে পারে, সময় মতো খাদ্য গ্রহণ না করলে হতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, হতাশ হলে হতে পারে, ঘুম যদি না আসে, ঘুম কম হলে সেটা অ্যাসিডিটি হতে পারে। এছাড়াও পাকস্থলীতে হেলিকোব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার কারণেও আমাদের অ্যাসিডিটি হয়ে থাকে। অ্যাসিডিটি থেকে কিভাবে আমরা রেহাই পাবো? অ্যাসিডিটির প্রতিরোধ। এই অ্যাসিডিটির প্রতিরোধে আমরা কি কি করব? ফলের রস, খালি পেটে কখনো ফলের রস পান করব না। পাকস্থলীটি যাতে কখনো খালি না থাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। অতিরিক্ত ঝাল, বিভিন্ন ধরনের মশলা জাতীয় খাবার আমরা কম গ্রহণ করব। অতিরিক্ত চা কফি, তবে চা কফি খাবো, যেমন আদা চা, এটি অ্যাসিডিটি কমাতে সহায়তা করে। তারপরে কফি, যেটা কোল্ড কফি, ঠান্ডা কফি, এটি আমাদের অ্যাসিডিটি কমাতে সহায়তা করে। আর সময় মতো খাদ্য গ্রহণ করব। বিশেষ করে স্কুলে টিফিনে আমরা সিঙ্গারা খাবো না, সমোসা খাবো না, বাজারে বুট খাবো না, খোলা বাজারের খাবার আমরা গ্রহণ থেকে বিরত থাকবো, তাহলে আমাদের অ্যাসিডিটি কমে যাবে। দুশ্চিন্তা করব না। সময়ের কাজ যদি আমরা সময় করে থাকি তাহলে আমাদের মনে কোনো দুশ্চিন্তা থাকবে না। এই যে এখন প্রচুর সময় বাসায়, বিশেষ করে দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী আছো তাদের পড়ার অনেক সময়, এখন যদি না পড়ি পরীক্ষার সময় দুশ্চিন্তা হবে, অ্যাসিডিটি দেখা দেবে। পরিমিত মাত্রায় ঘুমাতে হবে। সারা রাত ফেসবুক ইন্টারনেট চ্যাটিং করলাম, সকালে ঘুমালাম, ঘুম হলো না, তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটি হতে পারে। যে সমস্ত কারণে অ্যাসিডিটি হয় এই বিষয়গুলি ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন হই তাহলে এই অ্যাসিডিটি থেকে আমরা রেহাই পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্ধারিত সময় থাকার কারণে আমরা আজকে এই অল্প কয়েকটি পাঠ আলোচনা করলাম। এই পাঠ থেকে আমাদের পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলি আসবে আমাদের সেই বিষয়গুলি একটু জানা প্রয়োজন। অ্যাসিড কি, অ্যাসিডের সংজ্ঞা আসতে পারে, কয়েকটি দুর্বল অ্যাসিডের নাম, কয়েকটি সবল অ্যাসিডের নাম আসতে পারে। অ্যাসিডের বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিডের ব্যবহার, এই অ্যাসিডের ব্যবহার এটি একটি প্রয়োগমূলক কোশ্চেন হতে পারে। অ্যাসিডের অপব্যবহার, আইন, সামাজিক প্রভাব, এটি উচ্চতর চিন্তন দক্ষতার কোশ্চেন হতে পারে। অ্যাসিডিটি থেকে অনেক কোশ্চেন হতে পারে। এই পাঠটি বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অ্যাসিডিটি কি হতে পারে, অ্যাসিডিটির কারণ হতে পারে, অ্যাসিডিটির কারণগুলি ব্যাখ্যা করো। হয়তো এরকম একটা উদ্দীপক বলতে পারে যে সুমন স্কুলে নিয়মিত যায় কিন্তু সে টিফিন সময়ে তার বাইরের খাবার গ্রহণ করে এবং তার পেট ব্যথা করে। এই ধরনের একটা উদ্দীপক থাকলে তখন আমরা বুঝবো যে সুমনের এই বাইরের খাবার, সমোসা, সিঙ্গারা, মশলাযুক্ত খাবার কারণে অ্যাসিডিটি হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রয়োগমূলক কোশ্চেন হতে পারে যে অ্যাসিডিটির কারণ ব্যাখ্যা করো। এছাড়া হতে পারে অ্যাসিডিটি প্রতিরোধে কি কি বিষয় তুমি ব্যবস্থা অবলম্বন করবে, এই বিষয়গুলি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনার যে ভয়াবহতা ধীরে ধীরে বেড়েই চলেছে। ব্যক্তিগতভাবে তুমি আমি সচেতন হলে বারবার হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজার দ্বারা আমরা যদি পরিষ্কার থাকি, এই যে আমরা ক্লাস নিয়েছি, আমরা যদি এই হ্যান্ড স্যানিটাইজার দ্বারা আমরা হাত পরিষ্কার করি তাহলে আমরা স্বাস্থ্য সচেতন থাকতে পারবো। তোমরা বাসায় বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। 20 সেকেন্ড যাবত অন্তত পক্ষে আমরা হাত ধোবো। 20 সেকেন্ড যাবত হাত ধোয়ার তোমরা অনেক পদ্ধতি জানো, টিভিতে দেখেছো। তো ব্যক্তিগতভাবে তুমি যদি সচেতন থাকো, তোমার পরিবার যদি সচেতন থাকে, তাহলে আমরা এই করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাবো। আশা করি তোমরা ভালো থাকবে। তবে আজকের পাঠের যে বাড়ির কাজ এটি একটু লিখে নাও তোমরা। বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিডের ব্যবহার। বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিডের ব্যবহার, এই বাড়ির কাজটি তোমরা একটি চার্ট তৈরি করবে। চার্ট তৈরি করে শ্রেণীকক্ষে
শিক্ষকের সহায়তায় 4টি সংশোধন করবে, সহপাঠীর সহায়তায় 4টিকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।